শুরু করছি ডার্ক সাইড। লিখনিতে জাবিন ফোরকান। পর্ব সংখ্যা ৫। রোজার ধারণাকে সত্যি প্রমাণিত করতেই যেন হঠাৎ করেই বাইরের বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। লোডশেডিং। হতাশা এবং ক্রোধে আধারের মাঝে রোজা টেবিলে একটা চাপড় মারল। তৎক্ষণাৎ জ্বলে উঠল ফ্ল্যাশ লাইটের আলো। আসমান নিজের পকেট থেকে ছোট একটা টর্চ লাইটের মতো দেখতে ডিভাইস বের করেছে, যে বস্তুটি ছোট হলেও যথেষ্ট শক্তিশালী আলোক রশ্মি নির্গত করে। আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, বলে উঠল রোজা। বিগত কয়েকদিন আধপোড়া মোমবাতি বের করে সে জ্বালালো। ঈর্ষাদ হলদটে আভায় কক্ষটি ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে উঠল। টর্চ নিভিয়ে পকেটে ভরে পুনরায় চুপচাপ বসে রইল আসমান। তাকিয়ে থাকলো খোলা জানালার পাশে দৃশ্যমান আকাশের আলো আধারে লুকোচুরি খেলার পানে। সে কোনো প্রকার বাক্য বিনিময়ের আগ্রহ না দেখানোয় রোজা চেয়ারে বসে বলল, আপনি কালকে সকালেই ফিরে যেতে পারেন, আমিও একটা ব্যবস্থা করে নেব। নির্বাক আসমান। রোজার কথা শুনছে কি শোনেনি তাও বোঝা দুষ্কর। রোজা তাই আরেকটু জোর কণ্ঠে জানালো, আগামীকাল এই বাড়ি আমায় ছাড়তে হবে। এবারও নিঃশব্দ আসমান। ওই একই ভঙ্গিতে সে তাকিয়ে আছে আকাশের দিকে। বাইরের বিদ্যুৎ ঝলকানি এবং কক্ষের মোমবাতির আলো উভয় তার অবয়বের প্রতিফলন হচ্ছে। অদ্ভুত হলেও সত্য। রোজা খানিকক্ষণ সম্মতের মতো সেই দৃশ্যে উপভোগ করল। পরক্ষণে নিজের মাথা ঝাঁকি দিয়ে উঠে পড়ল। কোন দুঃখে যে আপনাকে আমার বাসায় এনেছি, এর থেকে বাইরে কোথাও থেকে গিয়ে ভালো হতো। এবার আসমান ফিরল রোজার দিকে, যেন রোজা এতক্ষণে তার মনোযোগ আকর্ষিত করতে সক্ষম হয়েছে। কেবি গ্রুপকে আপনি হয়তো চেনেন না, আমি চিনি। চেয়ার থেকে উঠে পড়ল রোজা। এই বক্তব্য শুনে থমকে পড়ল। বাইরে শীতল বায়ুর প্রভাবে তার মধ্যকার মোমবাতির শিখা যেন কোমর দুলিয়ে নিত্যে লিপ্ত হয়েছে। আপনি দেশের যে প্রান্তে গিয়ে গা ঢাকা দিন না কেন, কেবি গ্রুপের এক্সপার্ট হিট টিম সহজেই আপনার অবস্থান চিহ্নিত করতে পারবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? রোজার হৃদস্পন্দিত হতে থাকলো দ্রুত লয়ে। আসমান চৌকি থেকে উঠতে পুনরায় আহত পশুর মতো আর্তনাদ করে উঠল, আসবাবটি। ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো আসমান। ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলছি। আপনি বলতে চাইছেন কেবি গ্রুপের হাত থেকে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব? বিধ্বস্ত পরাজিত সৈনিকের ন্যায় রোজার মাথাটি ঝুলে পড়ল। নয়নাশ্রু তার শুকিয়েছে বহু পূর্বে। শুধুমাত্র একটি শীতল আবহাওয়া সে অনুভব করছে নিজের চারপাশে। অদৃশ্যমান এক শৃঙ্খল ক্রমশ তাকে আবদ্ধ করে ফেলেছে। এই শৃঙ্খলের হাত থেকে কি আদৌ মুক্তিলাভ সম্ভব? রোজা একার পক্ষে কোনোদিনও নয়। ঢাকা শহরের বাইরে সে কোথাও আশ্রয় নিতে সমর্থ নয়। নিলেও কেবি গ্রুপের হাত থেকে নিস্তার নেই। সে যদি লুকিয়ে পালিয়ে বেড়াতে চায়, সেক্ষেত্রে তার দাদুর কি হবে? রোজার সন্ধান যখন পেয়েছে, তখন তার দাদুর সন্ধান পেতেও দেরি হবে না। কি করবে রোজা? ভাগ্যের সকল দুয়ার তার জন্য আগেই বন্ধ হয়েছে বলে সে বিশ্বাস করত, কিন্তু আরো অদৃশ্যমান ভীতিকর দুয়ার যে এতদিন তার অপেক্ষায় ছিল, তা সে কয়েক মাস আগেও কখনো কল্পনা করতে সক্ষম হয়নি। কোনো আশাই কি নেই? বিন্দুমাত্র আশার আলো? যে কোনো কিছুকেই রোজা বর্তমানে আঁকড়ে ধরতে প্রস্তুত। সহসাই রোজার দৃষ্টি আপাতত হলো আসমানের উপর। রহস্যঘেরা এক ব্যক্তিত্ব, যার পাশবিক কার্যকলাপ সম্পর্কে সে জ্ঞাত, যার দুই নয়নের সম্মোহীন দৃষ্টি ব্যতীত আর কিছুই সে দর্শনে সক্ষম হয়নি। চেহারাটুকু সে সর্বদা ঢেকে রাখে ফেস মাস্কের আড়ালে, ঠিক যেন এই বাস্তব পৃথিবীর বুকে এক পরাবাস্তব অস্তিত্ব। আপনি আমাকে সাহায্য করবেন আসমান? পেছন ঘুরল আসমান, এক পলক রোজার দিকে চেয়ে তারপর মৃদু অথচ কঠোর কণ্ঠে জানালো, আমি কাউকে সাহায্য করি না। বিজনেস ডিল কিংবা কন্ট্রাক্ট
চেয়ার থেকে উঠে দাঁড়ালো রোজা। আসমান বুকের উপর দুহাত ভাঁজ করে দেওয়ালে হেলান দিল। তার সমুদ্রের গভীরতার সম্পূর্ণ দৃষ্টি রোজাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো। তাতে নিজের শরীরে শিহরণ অনুভব করলো রোজা। তারপরও তার অবয়ব স্থির থাকলো। নাবিল কায়সারকে খুন করার দৃষ্টতা দেখিয়েছেন এবং খুন করার দৃষ্টতা দেখিয়েছেন। এর অর্থ আপনি কেবি গ্রুপের পরোয়া করেন না, কিংবা কিংবা কি? প্রশ্নটি আসমানের হৃদয়ে উত্থাপিত হলেও কণ্ঠ থেকে নির্গত হলো না। রোজা নিজেই তার জবাব দিল প্রশ্ন ছাড়াই, কিংবা তাদের মোকাবেলা করার ক্ষমতা সম্পন্ন। ভালো বিশ্লেষণ। রোজা একটা ঢোক গিলল। সে যা করেছে তার সম্পর্কে নিজেও নিশ্চিত নয়, কিন্তু এছাড়া বর্তমানে তার কাছে কোনো পথ খোলা নেই। তার মস্তিষ্ক বলছে এটাই একমাত্র পথ নিজের জীবন রক্ষার এবং এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের। আমরা একটা কন্ট্রাক্ট করলে কেমন হয়? আসমানের ঘন ভ্রুজোড়া উঁচু হলো। এই প্রথম তার অনুভূতিহীন দৃষ্টিতে কিঞ্চিত আগ্রহ টের পেল রোজা। আপনি আমাকে কেবি গ্রুপের হাত থেকে রক্ষা করবেন এবং বিনিময়ে আমি আপনাকে আপনার কাজে সাহায্য করব, ঠিক যেমনটা করেছিলাম নাবিল কায়সারের ক্ষেত্রে। রোজার মনে হচ্ছে যেন সে আগুন নিয়ে খেলছে। এই খেলা শুধুমাত্র ধ্বংসের খেলা, সে জানে। তবুও নিজ দায়িত্বে সে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। নিজের জীবন নিয়ে জুয়া খেলা সে বহু আগেই খেলে ফেলেছে। এবার না হয় আরো ভয়ঙ্কর কিছু হোক, কি আসে যায় তার? তার হারানোর কিছুই নেই একমাত্র নিজের দাদু ছাড়া। তার যে প্রাণের এত মূল্য, যে প্রাণ রক্ষায় সে এত ব্যাকুল, তাও শুধুমাত্র ওই বৃদ্ধ মানুষটির অস্তিত্বের জন্য। যদি সে না থাকতো, তবে সড়কে পড়ে থাকা কৃষ্ণচূড়ার মতো বহুকাল আগে সে দলিত মলিত হয়ে যেত এই সভ্যতার মাঝে। আসমান বেশ দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল। তারপর তার বজ্র কণ্ঠ ব্যক্ত করল, আমি কোনো বডিগার্ড নই। এবারে তার বাক্য মোটেও নিরাশ করল না রোজাকে। এই বান্দাকে সে চিনতে আরম্ভ করেছে। ধীরে ধীরে তার মস্তিষ্ক প্রতিরোধ সৃষ্টি করছে তার অবাধ্যতার বিরুদ্ধে। আমি জানি আপনি বডিগার্ড নন। আমি আপনার সাহায্য চেয়েছি। যেহেতু আপনি সাহায্য করেন না, সেক্ষেত্রে বিনিময় দিতে চেয়েছি। এটি শুধুমাত্র একটা ডিল হিসেবে দেখলে কেমন হয়? ইউ আর আ রিক্স ডিল ম্যাম। আসমানের কথাটি রোজার হৃদয়ে অদ্ভুত এক টানাপড়েনের উদ্ভব ঘটালো। অজ্ঞাত এক অনুভূতি অনুভব করছে সে, কেন তা নিজেও জানে না। বিশেষ করে আসমান তাকে ম্যাম বলে সম্বোধন করবে সে আশা করেনি। শুধু আসমান কেন, কোনোদিন কারো কাছে সে এরকম কিছু শোনেনি। তাই এমন হচ্ছে কি কে জানে। রোজার দিকে এগোলো আসমান। সাহসে পিছিয়ে পড়ল রোজা। তার কোমরে গোতা খেলো টেবিলের সঙ্গে। পিছিয়ে যাওয়ার মতো জায়গা নেই। আসমান এসে দাঁড়ালো তার ঠিক সামনে, এতটা কাছে যে রোজা চাইলেই হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে দিতে পারে। হালকা ঝুঁকে রোজার দৃষ্টির সঙ্গে নিজের শীতল দৃষ্টি মেলালো আসমান। আমি রক্ষক নই, ভক্ষক। আমাকে বিশ্বাসের কোনো কারণ দেখিও না। আমাকে বিশ্বাসের কোনো কারণ দেখি না। নিজের দুই হাত মুঠো পাকিয়ে শক্ত করে ফেলল রোজা। অতঃপর সাহস সঞ্চয় করে মুখোমুখি হলো আসমানের শোষণীয় দৃষ্টি। এখন পর্যন্ত কিছু করেননি, যখন বিশ্বাস রাখছি আগামীতেও করবেন না। কে বলেছে করব না? বলেই আসমান অতর্কিতে নিজের ডান হাত বাড়িয়ে দিয়ে চেপে ধরল রোজার গৃহবাদেশ। রোজা নিজেও বুঝে উঠল না তার উপর কি ভর করেছে। বিন্দুমাত্র ভীতি প্রদর্শন হলো না তার চেহারায়, বরং তেজস্বী এক প্রভাব ফুটে উঠল অবয়বে। আসমান ক্রমশ চাপ বাড়াতে থাকলো, এতটাই যে রোজার নিঃশ্বাস পর্যন্ত আটকে এলো। উভয় চোখে জমল জল। তবুই ধীর স্থির রোজা শুধুমাত্র বাম হাতে আসমানের হাতখানা আঁকড়ে ধরল মাত্র, ছাড়ানোর প্রচেষ্টা করল না। ঠিক যখন রোজার দৃষ্টিশক্তি ঝাপসা হতে লাগলো, তখনই আসমান হুট করে ছেড়ে দিল তাকে। ছাড়া পেয়ে টেবিল আঁকড়ে ধরে কাশতে থাকলো রোজা। আসমান উল্টো ঘুরে গেল। হাত দুটো ব্যাগি জিন্সের পকেটে ভরে তাকিয়ে রইল জানালার দিকে। রোজা নিজেকে স্থির করে মৃদু কণ্ঠে শুধালো, আপনার পরীক্ষায় পাশ করেছি কি?
জবাব দিল না আসমান। আলো আঁধারের মাঝে তার স্থির অবয়বের দিকে তাকিয়ে থাকলো রোজা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর হঠাৎ, আমার সঙ্গে কাজ করা হাতের মোয়া নয় ম্যাম। তখনও টেবিলে এক হাত ভর দিয়ে তাকিয়ে আছে রোজা। আসমান পিছু ঘুরে এক পা করে এগোতে থাকলো। প্রথমত, শুরু শুরু হলে শেষ আমি নির্ধারণ করব। দ্বিতীয়ত, আমি যা বলবো তাই করতে হবে, অহেতুক কোনো প্রশ্ন ছাড়া। তৃতীয়ত, এই সফরে যা যা ঘটবে তা অনুভবের জন্য মানসিকভাবে নিজেকে তৈরি রাখতে হবে। বরাবর রোজার সামনে থামলো আসমান। তার দৃষ্টি যেন রোজার হৃদয়ে তোলপাড় ঘটিয়ে দিচ্ছে। ওয়ান মিস্টেক অ্যান্ড উই ডাই। আসমানের কণ্ঠে কিছু একটা ছিল যার দরুন রোজার সমস্ত শরীর বিনা কারণেই প্রকম্পিত হয়ে উঠল। দৃষ্টি স্বাভাবিক রাখতে পারল না সে, নামিয়ে নিল। তারপর বোকার ন্যায় ভীষণ রকম অপ্রাসঙ্গিক একটি কথা বলে বসল। আপনি বিছানায় শোন, আমি নিচে ঘুমাবো। আসমানের দিকে তাকানোর সাহসটুকু পর্যন্ত সে আর করতে পারল না। বাস্তবতা তাকে নিঃস্ব করে দিয়েছে সম্পূর্ণ। এখন কি হচ্ছে, পরবর্তীতে কি হবে, সেই বিষয় নিয়ে সে ভাবনায় রাজি নয়। এই দানবের সাথে চুক্তিতে যাওয়ার মূল্য তাকে কিভাবে পরিশোধ করতে হবে তা অজানা। তবে একটা বিষয় রোজা জানে, আজ রাতে তার একটুও ঘুম হবে না। নার্সের সাহায্যে কেবিনের সাথে লাগোয়া একমাত্র বারান্দায় এসে বসেছেন ইউনুস রহমান। সম্পূর্ণ আকাশ ঘুমুটো মেঘের আচ্ছাদনে ঢেকে রয়েছে। যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। আর কত সময় হাতে আছে তার? আর কতদিন পৃথিবীর এই ঝড়ো আবহাওয়াকে অবলম্বন করতে পারবেন আপন চোখে? খুব বেশি দিন নয় নিশ্চয়ই। যতদিন হবে ততই শ্রেয়, যতদিন কম হবে ততই শ্রেয়। তার আদরের নাতনিটা মুক্ত হয়ে বিষাদের যন্ত্রণা থেকে। দাদু! মিষ্টি ডাকটি শুনে কানে যেতেই ইউনুস চোখ ঘুরিয়ে তাকালেন। রোজাকে দেখে মুহূর্তে তার চেহারা উৎসাহিত হয়ে উঠল প্রফুল্লতায়। চড়ুই! ছুটে এসে নিজের দাদুকে আলিঙ্গন করল রোজা, যেন নিজের সবটুকু ভালোবাসা উগলে দিতে চায় মানুষটির জন্য, তার একমাত্র প্রশান্তির আশ্রয় স্থল মানুষটি। রোজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভগ্ন কণ্ঠস্বরে ইউনুস রহমান জিজ্ঞাসা করলেন, তুমি এত সকাল সকাল যে দাদু? ভেবেছিলাম দুপুরে আসবে। মুখ তুলে চাইল রোজা, অধরে হাসি ধরে রাখার চেষ্টা চালিয়ে জানালো, আসলে আজ কিছু কাজ আছে, বাড়ি বদলাবো। তার আগেই তোমাকে একবার দেখতে খুব ইচ্ছা হলো, তাই চলে এসেছি। বাড়ি বদলাবে? কেন? বিস্মিত হলেন ইউনুস। রোজা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তেমন কিছু না, আরো বড় এক ভালোবাসা পেয়েছি তো, তাই। তুমি ওসবের চিন্তা করো না দাদু। এই দেখো আমি তোমার জন্য কি কি এনেছি। ব্যাগ থেকে এক এক করে কিছু আরামদায়ক পোশাক এবং নতুন উপন্যাসের বই বের করে দাদুকে দেখাতে লাগলো রোজা। সবটাই তিনি নিষ্পলক দৃষ্টিতে দেখলেন। তারপর হঠাৎ করে রোজার হাতখানা খপ করে চেপে ধরলেন নিজের দুর্বল শক্তিতে। দাদু, আমার জন্য আর কত করবে চড়ুই? বাদ দেওয়া যায় না? তোমার নিজের জীবনটা তো পড়ে আছে। দাদুর চোখে জমা জল সহ্য করতে পারল না রোজা। উঠে দাঁড়িয়ে সাবধানে তাকে পূর্ণবার আলিঙ্গন করে নিল। বিড়বিড় করে বলল, তুমিই আমার জীবন দাদু। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি সুখে আছি, অনেক সুখে। তুমি হাসপাতালে তো, তাই দেখতে পাচ্ছ না। দোহাই লাগে, নিজের দাদুকে মিথ্যা বলো না চড়ুই। দাদুর চেহারা নিজের হাতের মাঝে নিল রোজা। তারপর কুঞ্চিত কপালে চুম্বন করে হাসল, এক মায়াবী হাসি। দাদু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সুখে থাকবো, খুব সুখে থাকবো। এবং আমার জীবনে সেই সুখের দেখা তুমি পাবে যখন আমি তোমাকে আমার নতুন ঘরে নিয়ে যাব। ইউনুস রহমান কিছুই বলতে পারলেন না। নিজের অবশিষ্ট একমাত্র পরিবারের সদস্যের দিকে সজল নয়নে চেয়ে রইলেন শুধু। তার হৃদয় স্রষ্টার কাছে সর্বদা শুধুমাত্র একটি জিনিসই প্রার্থনা করে, তার চড়ুইয়ের জন্য এক সুখের জীবন। চড়ুইয়ের জীবনে যেন এমন কেউ আসে যে তার সারা জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে ভালোবাসায় মুড়িয়ে আগলে রাখবে তাকে সর্বদা। দাদুর সঙ্গে দেখা করে রোজা যখন বাসায় পৌঁছালো, তখন ভেতরের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে রইল। বিশাল একটা লাগেজ নিয়ে একজন লোকে কিছুক্ষণ আগে সিঁড়ি বেয়ে নামতে দেখেছে। তাতে কি ছিল বুঝতে পারিনি। এখন বাসায় এসে
দেখে তার সম্পূর্ণ আলমারি এবং বইয়ের সেলফ খালি পড়ে আছে। অপরদিকে বিছানায় বসে নিজের পরনের স্কিন কার্সের ফিতা বাঁধছে আসমান। গতকাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি রোজার। ফ্লোরে শোয়ার কারণে নয়, বরং কক্ষে ভিন্ন এক সত্তার উপস্থিতির কারণে। এপাশ ওপাশ করছে সে। দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেরিয়েছে। এই বুঝি বিছানা থেকে উঠে কিছু করে বসে পিচাসটা। কিন্তু ভাগ্যবশত তেমন কিছুই হয়নি। খুব ভোরে উঠে আসমানের ঘুমন্ত অবয়ব দেখতে পেয়েছিল সে। তখনও মাস্ক পরা। কৌতূহলবশত ইচ্ছা হয়েছিল সেটা খুলে দেখতে, তবু সাহসে কুলায়নি। কে জানে ওই মাস্কের আড়ালে কতখানি বর্বরতা লুকিয়ে রেখেছে দানবটি। আমার জিনিসপত্র কোথায়? জবাব দিল না আসমান এবং এক পা শেষ করে অপর পা ধরল ফিতা বাঁধার উদ্দেশ্যে। রোজা ভিতরে ঢুকে চারদিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞাসা করল, কি হচ্ছে এখানে? আমার অনুমতি ছাড়া আমার জিনিস উধাও হলো কিভাবে? যেভাবে আমার অনুমতি ছাড়া আপনি সাত সকালে বেরিয়ে গেলেন সেভাবে। নিজের টি শার্ট ছেড়ে উঠে দাঁড়ালো আসমান। রোজা ফ্যাল করে তাকিয়ে থাকলো। এতক্ষণ যে সে উপলব্ধি করেছে আসমানের আচরণের কারণ। একা একা এভাবে বেরিয়ে এসে কেবি গ্রুপের সামনে নিজেকে এক প্রকার অরক্ষিত করে তুলেছিল। কিন্তু আসমানের সেই কারণে খেপার কথা নয়, সে খেপেছে তাকে না বলে যাওয়ার কারণে। আসমান টেবিলের দিকে ইশারা করলো হঠাৎ। রোজা তাকাতেই দেখলো একটা প্লেটে ঢাকা কিছু খাবার রাখা, ব্রেড, ডিম পোস্ট, মিষ্টি আর কিছু ফলমূল। কে দিয়েছে সব? তিনতলার আন্টি। কেন? আসমান কাজ ঝাঁকালো। প্রথম রাতের পর যেন আপনাকে রান্নাঘরে গিয়ে কষ্ট করতে না হয় সে কারণে। রোজা একটু ব্রেড মুখে দিচ্ছিল, কিন্তু আসমানের কথায় তা তার গলায় আটকে গেল। এই ছেলে বলে কি? এর মধ্যে অনুভূতি নেই ভালো কথা, কিন্তু সামান্যতম লজ্জাবোধও কি নেই? রোজাকে অবশ্য লজ্জা পাওয়ার সময়টুকুও দিল না আসমান। তাড়াতাড়ি খেয়ে নিচে আসুন, ক্যাব অপেক্ষা করছে। ক্যাব? কিসের জন্য? বোকার মতো প্রশ্নটি করলেও রোজার বুঝতে কিছুই বাকি রইল না। আসমান নিশ্চয়ই তাকে কোথাও নিয়ে যেতে চায়। এই বাড়ির ঠিকানা ফাঁস হয়ে গিয়েছে শত্রুপক্ষের কাছে। আসমান তার প্রশ্নের জবাবও দেয়নি। সে উদ্যত বাইরে বেরোতে। কিন্তু আমার আসবাবপত্র? থমকে পড়ল আসমান। একবার চোখ ঘুরিয়ে চাইল সম্পূর্ণ কক্ষে। তারপর তার দৃষ্টিতে কেমন এক বিতৃষ্ণা ফুটে উঠল। এসবের প্রয়োজন নেই কোনো। আমরা চলে গেলে লোক এসে এসব নিয়ে যাবে ভাঙাড়ি হিসেবে বিক্রি করতে। রোজা স্থির নয়নে তাকিয়ে থাকলো। এই পিচাস কি তাকে অপমান করলো? তার জিনিসপত্র ভাঙালি বলে চালিয়ে দিল? তার কি ক্রোধান্বিত হওয়া উচিত? আমি নিচে যাচ্ছি। আপনি খেয়েছেন? এই প্রশ্নের জবাব পেল না রোজা। আসমান ইতিমধ্যে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছে। একটি মাত্র নিঃশ্বাস ফেলল সে শুধু। এই তল্লাটে যে ক্যাব নামক বস্তুটি ঢুকতে পারে তা এর আগে কোনোদিন ভাবতে পারেনি রোজা। সেই আন্টির থেকে বিদায় নিয়ে এসেছে রোজা। বাড়িওয়ালির মুখোমুখি হওয়ার রুচি জাগেনি। প্রায় ঘন্টা দেড়েকের পথ গাড়ির ভিতর কাটালো অস্বস্তিকর নীরবতার মাধ্যমে। সারা রাত না ঘুমানোর কারণে জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল রোজা। গাড়ি ব্রেক কষে থেমে যেতেই তার ঘুমের অবসান ঘটল। জানালা দিয়ে বাইরে চোখ পড়তে নিজের জায়গায় জমে গেল সে। একটি সৌচু ভবনের সামনে দাঁড়িয়ে যে ক্যাব। ভবনের নাম মার্বেল। চোখ কচলে আবার তাকালো রোজা। ঘুমের ঘোরে ভুল দেখছে না তো? ভবনটির নাম দেখে কিছুদিন আগে সেই স্মৃতি রোজার মনের কোণে তাজা হয়ে উঠল। এইখানে ডেলিভারি দিতে এসেছিল সে। কি জিনিস তা অবশ্য জানা নেই। ভালো কিছু নয় নিশ্চয়ই। আসমান তাকে এখানে কেন নিয়ে এলো? তবে কি? ভাববার পর্যন্ত সময় পেল না রোজা। পাশের সিট থেকে আসমান তার দিকে কিছু একটা বাড়িয়ে দিতেই সে নজর ঘোরাতে বাধ্য হলো। একটা ফাইল। দ্বিধান্বিত হয়ে ফাইলটি হাতে নিয়ে খুলতে রোজার চক্ষু চড়ক গাছ হয়ে উঠল। কাবিননামা? ফেক কাবিননামা। রোজাকে শুধরে দিল আসমান। হতবিম্বল হয়ে রোজা তাকিয়ে রইল ছেলেটির দিকে। একটা নিঃশ্বাস ফেলে আসমান প্রথমবারের মতো কোনো কিছু বিশ্লেষণ করলো রোজার নিকট। এটা রেডিসেন্সিয়াল এলাকা। এখানে হুটহাট ঢুকে পড়লে বসবাস অসম্ভব। কর্তৃপক্ষের থেকে অনুমতি গ্রহণ করতে হয়। কে থাকছে, কোন সম্পর্কে থাকছে সবকিছু। আমার ভাই বোনের তথ্য রয়েছে আগে থেকেই, তাই আপনাকে নতুনভাবে আমার বোন বানানো সম্ভব নয়। তাই বলে বউ বানিয়ে নিয়ে যাবেন?
প্রশ্নটা রোজা চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না। হুট করে তার মনে পড়ল, ঠিক গতকাল রাতে সকলের সামনে আসমান নিজেকে তার স্বামী বলে পরিচয় দিয়েছিল। রোজা বুঝতে পেরেছে সবটাই পরিস্থিতির প্রয়োজনে। তবুও নিজের হৃদয়ে জাগ্রত হওয়ার অনুভূতির নম্র প্রতিফলিত ফুলটিকে সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। হাতের কাবিননামার কাগজের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। আসমান কখন এর ব্যবস্থা করেছে সে জানে না। ইতিমধ্যে সে স্বাক্ষর করে ফেলেছে, তবে নাম আসমান নয়, নীলাদ্রি রেমান নীল। রোজা আর চোখে আসমানকে দেখল। সে তার দিকে তাকিয়ে নেই। এই ব্যক্তির ঠিক কতগুলি পরিচয় রয়েছে? একটি, দুটি, নাকি অসংখ্য? তার মাঝে নীলাদ্রি রেমান বুঝি একটি নাম? আজ থেকে আপনি আরিয়া রেমান সাইন করুন আরিয়া সুলতানা নামে। হুট করে বলে উঠল আসমান। যদিও রোজার দিকে ফিরে তাকায়নি। রোজা কলমের ক্যাপ খুলে কাগজটির দিকে বেশ দীর্ঘ একটা সময় চেয়ে রইল। সবকিছুই মিথ্যা, মিথ্যা কাগজ, মিথ্যা পরিচয়, মিথ্যা এক বন্ধন। তবুও তার হৃদয়ে এমন ঘূর্ণিপাকের অর্থ কি? মিথ্যার বন্ধন কখনো চিরস্থায়ী হয় না, সেই কামনাও সে করে না। তদুপরি এমন অনুভূতির টানাপোড়েনের মর্ম কি? কলমের নিব কাগজে ছুঁয়ে রোজা আনমনে প্রশ্ন করে বসল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে ডিভোর্স? বিন্দুমাত্র সময় নিল না আসমান উত্তর করতে। ক্যাবের দরজা খুলে সে বেরিয়ে গেল বাইরে। ক্যাবের ড্রাইভার ভবনের দারোয়ানের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়েছে বোধ হয়। রোজা খুব বেশি চিন্তা করার সুযোগ পেল না। খুব দ্রুত সাইন করে দিল। আরিয়া সুলতানা, নীলাদ্রি রেমান নীলের স্ত্রী আরিয়া রেমান। লিফটে করে ৩০তম তলায় পৌঁছানোর পর যে ফ্ল্যাটে রোজা ঢুকলো সেটাকে ফ্ল্যাট কম বরং ডুপ্লিকেট বাড়ি বলে বেশ অনুভব হলো তার। দরজায় কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম তেমন কিছুই নজরে এলো না। কারণ ভারী কালো পর্দায় আবৃত সম্পূর্ণ কক্ষ। তা ভেদ করে সূর্যরশ্মি অনুপ্রবেশ সামর্থ্য নয়। যেন এখানে বসবাসকারী জীব অন্ধকারের বাসিন্দা। ভেতরে মানুষের উপস্থিতির কারণে অটোমেটিক সেলসের বাতি জ্বালিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই। তাতে ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সম্পূর্ণ স্থানটি। সম্পূর্ণ ইন্টেরিয়র শুধুমাত্র দুটি রঙের উপর ভিত্তি করে সজ্জিত, সাদা এবং কালো। একই হালকা কিংবা গাঢ় শেড ব্যবহার করে দেওয়াল থেকে আসবাবপত্র পর্যন্ত সবকিছু ডিজাইন করা হয়েছে। ঢুকতেই প্রথমে একটি উন্মুক্ত ময়দানের মতো হলঘর। নরম গদির কাউচ রয়েছে কয়েকটি। মাঝখানে একটি নিচু কাচের তৈরি টেবিল। ঠিক তার পেছনে লাগোয়া সুবিস্তৃত কিচেন। একটি স্বচ্ছ কাচের দরজার সাহায্যে পৃথক করা জায়গাটি। কক্ষের এক কোণায় রয়েছে সর্পিলাকৃতির একটি সিঁড়ি, যা উঠে গেছে দোতলা পর্যন্ত। উপরে কি রয়েছে তা পরিদর্শনের সুযোগ আপাতত রোজার নেই। সে বর্তমানে তার সামনের অভিজাত্য অবলঙ্কনে ব্যস্ত। শুধুমাত্র কিচেনটিরই রোজার ফেলে আসা চিলেকোঠার ঘরে দ্বিগুণের সমান হবে। বাকি কোনো কিছু খেয়ে তার তুলনা করতেও বাধ্য। আপনি নিচতলায় থাকবেন, আঙুল তুলে দেখিয়ে দিল আসমান। হলঘরের এক পাশে কিছুটা সরু গলির মতো জায়গা রয়েছে। ওটা সম্ভবত ড্রেসিং রুম। তার ওপাশে কোনো কক্ষ থাকলেও থাকতে পারে। আর কিছুই বলল না আসমান। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এটা কেমন ধরনের আচরণ হলো? নিজের বাড়িতে নিয়ে এসে শুধুমাত্র একটা বাক্য বলেই খালাস? অবশেষে আর কি বা আশা করেছিল এই পিচাসের থেকে? দীর্ঘশ্বাস ফেলে রোজা এগোলো। আসমান যেদিকে দেখিয়ে দিয়েছে সেখানে যাওয়ার প্রয়োজন। যাওয়ার পথে সরু গলির পাশের দরজাটা ধাক্কা দিয়ে খুলে রোজা দেখলো ভেতরে তার সুটকেস। রুমটি শুধুমাত্র বিভিন্ন তাক এবং আলমারির মতো ড্রয়ার সম্পূর্ণ। এক পাশের দেওয়াল জুড়ে পোশাক রাখার জায়গা, অপর পাশের দেওয়ালে বিশালকৃতির আয়না এবং প্রসাধনী সামগ্রী। ঠিকই ধরেছিল রোজা, এটাই ড্রেসিং রুমই। বাব্বা, বড়লোকদের কি চাহিদা শুধুমাত্র পোশাক পরিবর্তনের জন্য পৃথক কক্ষের প্রয়োজন হয়? নিজের বাইরের পোশাক বদলে রোজা একটি সালোয়ার কামিজ পরিধান করে নিল।
তারপর নিজের কক্ষে গিয়ে একবার দেখে এলো। কক্ষটি চমৎকার, খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয়। চিমচাম এবং পরিপাটি, পরিষ্কার বিছানা, ক্লোজেট, অ্যাটাচ বাথরুম সহ প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। রোজার সবচেয়ে বেশি পছন্দ হলো একপাশের কাচের দেওয়াল, যা অর্ধেকটা অস্বচ্ছ এবং বাকিটা স্বচ্ছ কাচের তৈরি। চাইলে স্লাইড করে জানালার মতো খুলে রাখা যায়। এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে 30 তলার উপর থেকে নিচের গোটা এলাকা সহ শহরের একাংশ বেশ চোখে পড়ে। বিশেষ করে আকাশের দৃশ্যটির তুলনায় অতুলনীয়। শুধুমাত্র এখানে দাঁড়িয়ে রোজা অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কতক্ষণ বিছানায় বসে বাইরের দৃশ্যের দিকে চেয়ে রোজা নিজের বর্তমান অবস্থান নিয়ে ভাবতে ভাবতে কাটিয়েছে টের পেল না। তার পেট ক্ষুধায় কাতর হয়ে গুমড়ে উঠতে রোজার মনে পড়ল সে গতকাল রাতে কিছু খায়নি, আর সকালেও মাত্র 1 পিস ব্রেড এবং একটি মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছিল। রুমের একমাত্র দেয়াল ঘড়িটির সামনে জানান দিচ্ছে দুপুর 1:24 বলে। আসমানের কোনো সাড়া শব্দ নেই। ঘুমিয়ে পড়ল নাকি নিজের রুমে? দুপুরের খাবারের কি হবে কিছু তো বলল না। এত ভেবে লাভ নেই, সংকোচ করে বসে থাকলে তো আর খাবার মিলবে না। ভেবে রোজা উঠে দাঁড়ালো, ওড়না গায়ে জড়িয়ে বাইরে বেরোলো। হল কক্ষে প্রবেশ করে সর্বপ্রথম জায়গাটির আধারে তার ভ্রু কুঞ্চিত করে ফেলল। দ্রুত হেঁটে টেনে টুনে ভারী পর্দাগুলো সরিয়ে দিতেই কাচের দেওয়াল ভেদ করে প্রবেশ করতে শুরু করলো দিবাকরের মৃদু আলোক রশ্মি। তাতে নির্মল বর্ণে মুহূর্তে উচ্ছ্বাসিত হয়ে উঠল কক্ষটি। স্লাইড করে কয়েকটি জানালা খুলে দিতেই বাইরের শীতল বাতাস ভেতরে গুমুটভাবে ঝাঁটিয়ে বিদায় করে এক প্রাকৃতিক স্নিগ্ধতায় রাঙিয়ে তুলল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে রোজা যেই না কিচেনের দিকে এগোবে, ঠিক সেই মুহূর্তে কলিং বেলের মিষ্টি সঙ্গীতের সুরে সে থমকে পড়ল। কেউ এসেছে, কিন্তু কে? সে কি খুলবে দরজা, নাকি আসমানের অপেক্ষা করবে? বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরও আসমানের কোনো অস্তিত্ব চোখে না পড়ায় রোজা নিজেই এগোলো। সাবধানে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ভেতরে ঢুকলো এক রমণী। ভাইয়া তুই? যেন নিজের বাসায় এসেছে এমন ভঙ্গিতে এসে চলে গেল একদম কক্ষের মাঝখানে। কিন্তু যখন হতভম্ব রোজাকে চোখে পড়ল তখন সে নিজের জায়গায় জমে গেল রীতিমতো। অপরদিকে রোজাও ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো রমণীর দিকে। নিজের দৃষ্টিকে মুহূর্তের জন্য বিশ্বাস করে উঠতে পারল না সে। সেই মেয়েটি যার কাছে আসাদ উদ্দিনের প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছিল রোজা, তাকে শরবত খেতে দিয়ে দ্বিধায় ফেলে দিয়েছিল যে সুদর্শনা রমণী। আপনি? রমণীর ভ্রু কুঁচকে গেল। ঈষৎ সন্দেহান দৃষ্টিতে সে দেখতে থাকলো রোজাকে। তার দৃষ্টির গভীরতায় রোজা না চাইতেও সংকুচিত হয়ে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে রইল নির্বোধের মতন। আপনি এখানে কি করছেন? ডেলিভারি দিতে এসেছেন নতুন কিছু? রমণীর হাতে রয়েছে 2টি বড়সড় হটপট। তার টি টেবিলের উপর নামিয়ে রেখে পুনরায় রোজার মুখোমুখি হলো সে। সেদিনের মতো আজ পরনে রয়েছে একটা ঢোলা টি শার্ট, যা নেমে গিয়েছে তার কোমরের নিচ পর্যন্ত। ধুতি প্যান্টের উপরে টি শার্টের খানিকটা অংশ গোজা রয়েছে। স্টাইল হিসেবে নাকি অনিচ্ছাকৃত তা রোজা বুঝতে পারল না। পনিটেইলের বদলে আজ চুলগুলো সম্পূর্ণ উন্মুক্ত। তাদের চুলের মাঝে মাঝে লাল রঙের গুচ্ছ চোখে পড়ছে। অদ্ভুত কালার করিয়েছে, তবু মেয়েটিকে খারাপ লাগছে না, বরং ভীষণ মানিয়েছে। কি ব্যাপার? রমণী নিজের হাত নেড়ে ইশারা করতে রোজার ভাবনা ঘোর কাটল। কণ্ঠ পরিষ্কার করে বুকে হাত দিয়ে মিষ্টি কণ্ঠে সে জানালো, আমি আরিয়ানা রেমান, নীলের স্ত্রী। রমণী নিষ্পলক নয়নে রোজার দিকে চেয়ে রইল। তার চেহারায় অভিব্যক্তি পরিবর্তন হয়নি। রোজা নিজের এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের পাকে গলিয়ে মাঝে নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ঠান্ডা পরিবেশও সে ঘেমে উঠছে। হৃদযন্ত্র বুকের ভেতর ঢোলক বাজিয়ে আসর জমাচ্ছে। রমণী চেয়ে রইল নির্বাক হয়ে। পিনপতন নিরাপদার মাঝে দেওয়াল করে টিকটিক শব্দ ভেসে এলো। তা ক্রমশই অসহ্য হয়ে উঠতে থাকলো। তারপর একটা সময়, ভাইয়া? রমণীর কণ্ঠস্বর উচ্চ তরঙ্গ প্রবাহিত করে দিল সম্পূর্ণ কক্ষে। রোজার উপর সম্পূর্ণ মনোযোগ হারিয়ে সে সিঁড়ির কাছে গিয়ে রেলিংয়ে হাত রেখে ডাকতে থাকলো, এই ভাইয়া, নীল ভাইয়া। ভাইয়া? এ কি আসমানের বোন?
কিন্তু তাহলে নীলকে, আসমানকে, এত রহস্য কেন ওই পিশাচকে ঘিরে? রমণী পাক্কা 2 মিনিট ডাকাডাকির পর যে মুহূর্তের উপরে উঠতে উদ্যত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সিঁড়ির মুখে দর্শন পাওয়া গেল আসমানের। একটি হাতছাড়া গেঞ্জি পরেছে, চুলগুলো উস্কো খুস্কো এবং দৃষ্টি কিছুটা বিভ্রান্ত। সত্যি বোধ হয় ঘুমিয়েছিল। অনাবৃত থাকার দারুণ তার বহু শক্তিশালী পেশি নজরে পড়েছে। রোজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আসমানের ত্বক এতটা ফর্সা বর্ণের, সেটা সে পূর্ব লক্ষ্য করার সুযোগও পায়নি। তার সামনে যতবার আসমান এসেছে সম্পূর্ণ আবৃত অবস্থায়, এমনকি হাতেও ছিল গ্লাভস, যার দরুন তার বাহিক গঠনে খুব একটা মনোযোগ পড়েনি। কিন্তু বর্তমানে তা দেখার সুযোগ হচ্ছে। একটু অস্বাভাবিক রকমের শুভ্র ত্বকের অধিকারী আসমান, তাতে তার বাহুর শিরা উপশিরা সমূহ নীলচে বর্ণ প্রকাশ করে দৃশ্যমান হচ্ছে। রোজা অবশ্য বেশ কিছুক্ষণ অবলঙ্কনের সুযোগ লাভ করল না। আসমান সাথে নিয়ে আসা একটা কালো শার্ট মুহূর্তে গায়ে চড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এত কিছুর মাঝেও সে মাস্ক পরতে ভোলেনি। আসমান নিচে পৌঁছে কোনো কিছু বলল না, শুধু চেয়ে থাকলো রমণীর দিকে। এমন এক অভিব্যক্তি তার চোখ জোড়ায় যেন সে খুবই বিরক্ত হয়েছে। এই মেয়ে কে ভাইয়া? সরাসরি রোজাকে দেখিয়ে প্রশ্ন ছুড়ল সে। 1 সেকেন্ডও সময় নিল না আসমান উত্তর করতে। মাই ওয়াইফ। ইউর ইউর হোয়াট? রমণী স্তব্ধ হয়ে রইল। তার ঠোঁটজোড়া বিস্ময় 1 ইঞ্চি ফাঁক হয়ে রয়েছে। আর কিছু সে উচ্চারণে সক্ষম নয়। এমনকি রোজাও কিছুটা হতচকিত হয়ে আছে। মাই ওয়াইফ, কি অবলীলায় না উচ্চারণ করলো আসমান। সে কি আদৌ এই সম্পর্কের মর্ম বোঝে? বুঝলে কি কোনোদিন পারতো এমন অবিচলিত আচরণ করতে? রোজা ভেবেছিল রমণী হয়তো এখন সেই দিন কাহিনী নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, কিন্তু তা না করে সে নিজের কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে জিজ্ঞাসা করল, আর ইউ শিওর? জবাব হিসেবে মাথা দোলালো আসমান। দীর্ঘশ্বাস ফেলে রমণী নিজের ডান হাতে মুখ ঘষে শান্ত কণ্ঠে শুধালো, বাবা জানে? না। ওয়েল, ইউ বেটার কন্ট্যাক্ট হিম সুন, বলে রমণী উল্টে ঘুরে গেল। আসমানের সঙ্গে কোনো প্রকার ভাগবিতরণটা লক্ষণ প্রদর্শন করল না। তোর জন্য খাবার রেঁধেছিলাম, দুপুর আর রাতের হিসেবে নিয়ে এসেছি, আশা করি দুজনেরই হয়ে যাবে।